13 নভেম্বর শেখ হাসিনার মামলার রায় ঘোষণার তারিখ নিয়ে উদ্বেগ উৎকণ্ঠা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি নিয়ে আশঙ্কা দেখছেন না স্বরাষ্ট্র উপদেষ্টা। কোনো ধরনের আশঙ্কা নাই, কোনো ধরনের লকডাউন কোনো ধরনের কি ডাকছে না, কোনো আশঙ্কা নেই। বিএনপি সংস্কারে রাজি, কিছু বাকি থাকলে নির্বাচনের পর সংসদে হবে বললেন মির্জা ফখরুল। সংবিধানে গণভোটের সুযোগ নেই বললেন আমির খসরু। যে সংবিধানের অধীনে অন্তর্বর্তী সরকার হয়েছে, এই সংবিধানে গণভোটের কোনো প্রভিশন নাই। ভোটটা দিতে চায়, আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। ভোটের আগে গণমাধ্যম নীতিমালা সংশোধনের আশ্বাস সিইসির। আইনগতভাবে আমজনতার দলকে নিবন্ধনের সুযোগ নেই জানালেন সচিব। আন্তরিকভাবে আবেদন করব যেন এই অনশন ভঙ্গ করে আমাদেরকে আইনগতভাবে জিনিসটা সুরাহার দিকে নিয়ে যাবেন। ঢাকা থেকে নির্বাচন করতে চান উপদেষ্টা আসিফ মাহমুদ। এখনো আলোচনা হয়নি কোনো দলের সাথে, জানালেন শীঘ্রই করবেন পদত্যাগ। এটা নিশ্চিতভাবেই এখন বলছি যে আমি নির্বাচন করব, কবে নাগাদ পদত্যাগ করব এটা আপনারা জানেন যে সরকারের উচ্চ পর্যায়ের সাথে সিদ্ধান্তের উপরে অনেক কিছু ডিপেন্ড করছে। 10ম গ্রেড সহ 3 দফা দাবিতে দেশ জুড়ে প্রাথমিকের শিক্ষকদের কর্মবিরতি। কেন্দ্রীয় শহীদ মিনারে মুখে কালো কাপড় বেঁধে চুপ কর্মসূচি। দর্শক, এছাড়াও রাতের বাংলাদেশে থাকছে জাহানারা ইস্যুতে অভিযুক্ত বেশ কয়েকজন কর্মীকে ওএসডি করেছে বিসিবি। যৌন হয়রানির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির কথা বললেন বুলবুল। আগামী 13 নভেম্বর শেখ হাসিনার মামলার রায়ের ঘোষণার তারিখ নির্ধারণ করবেন ট্রাইব্যুনাল। দিনটি ঘিরে দেশে তৈরি হয়েছে উত্তেজনা। এই পরিস্থিতিতে ট্রাইব্যুনালের প্রসিকিউশন বলছে তাদের ওপর কোনো চাপ নেই, নিরাপত্তাহীনতাও বোধ করছেন না তারা। রোববার গুমের 2 মামলা এবং রামপুরায় 28 জনকে হত্যায় 15 সেনা কর্মকর্তার পক্ষে ওকালতনামা প্রত্যাহার করে নেন ব্যারিস্টার সরওয়ার হোসেন। জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে বিচার কার্য শেষ হয়েছে চলতি মাসেই। আগামী 13 নভেম্বর জানা যাবে রায়ের দিনক্ষণ। তবে রায়ের তারিখ ঘোষণার দিন ঘিরে দেশে ছড়িয়েছে উত্তাপ। ভারতে পলাতক শীর্ষ আওয়ামী লীগ নেতারাও সামাজিক যোগাযোগ মাধ্যমে দিচ্ছেন নেতাকর্মীদের মাঠে থাকার উৎসাহ। দিনটি ঘিরে গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে আইন শৃঙ্খলা বাহিনীও। প্রসিকিউশনের প্রস্তুতি ও নিরাপত্তার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রসিকিউশন বলেন, দিনটি ঘিরে নিরাপত্তাহীনতায় ভুগছেন না তারা, তাদের উপর কোনো চাপও নেই। প্রসিকিউশনের সাথে এই রাজনৈতিক কর্মসূচি বা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের কোনো সম্পর্ক নাই। প্রসিকিউশন এই পরিস্থিতিতে কোনো বাড়তি চাপ অনুভব করছে না। প্রসিকিউশন শুধু তাদের মামলা প্রমাণের জন্য আইনের মধ্যে থেকে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ গুমের 2 মামলা এবং রামপুরায় 28 জনকে হত্যায় 15 সেনা কর্মকর্তার পক্ষে ব্যারিস্টার সরওয়ার হোসেন আসামিপক্ষের আইনজীবী থেকে তার ওকালতনামা প্রত্যাহারের আবেদন করেন। কেন প্রত্যাহার করবেন তাও ব্যাখ্যা করেন। পরে ওকালতনামা বাতিল করা হয়। আমি নিজে একটি কমপ্লেন করেছিলাম, সেই কমপ্লেনের যে আসামি, সেই আসামি এই মামলারও আসামি রয়েছে। সেই প্রফেশনাল কন্ডাক্ট এবং ইথিক্স অনুযায়ী আমি ডিফেন্স লয়ার হওয়ার কোনো সুযোগ নাই। এরপর 7 সেনা কর্মকর্তাদের পক্ষে নতুন আইনজীবী নিয়োগ হয়। তারা বলছেন মামলা লড়তে প্রস্তুত তারা। আজকে আমরা যেটা করেছি ওকালতনামাটা দিয়েছি এবং সেই সাথে আমরা চিফ প্রসিকিউটর বরাবর একটা পিটিশন দিয়েছি যেন ওই সংশ্লিষ্ট যে মামলাটা আছে সেই মামলা সকল কাগজ যেন আমরা হাতে পাই। এদিকে চানখারপুলে শহীদ আনাস সহ 6 জনকে হত্যায় 14তম দিনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। 12 নভেম্বর এই মামলার তদন্তকারী কর্মকর্তা সাক্ষ্য দেবেন। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা সদস্যরা যেভাবে মাঠে আছে সেভাবেই থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বিচারিক ক্ষমতা নিয়ে মোতায়েন থাকা 50% সেনা সদস্য তুলে নেয়ার তথ্য সঠিক নয় বলে জানিয়েছেন তিনি। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের 13 নভেম্বর লকডাউন কর্মসূচি নিয়ে কোনো আশঙ্কার কথাও দেখছেন না বলে দাবি করেছেন জাহাঙ্গীর আলম চৌধুরী।
গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের 1 মাসের মাথায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি বিবেচনা করে সারা দেশে 60 দিনের জন্য মোতায়েন করা হয়েছিল সশস্ত্র বাহিনী। দেয়া হয় বিচারিক ক্ষমতা। এরপর বারবার মেয়াদ বৃদ্ধি করে মাঠেই রাখা হয় সেনা সদস্যদের। এ অবস্থায় দীর্ঘ সময় সশস্ত্র বাহিনীর সদস্যদের মাঠে থাকা ও বিশ্রামের বিষয়টি আলোচনায় আসে। এর পরিপ্রেক্ষিতে সরকারের কেউ কেউ বিশ্রামের জন্য 50 ভাগ সেনা সদস্য মাঠ থেকে তুলে নেয়ার প্রস্তাব করে। তবে সচিবালয়ে মন্ত্রণালয়ের কোর কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, সেনা সদস্য তুলে নেয়ার কোনো সিদ্ধান্ত নেই সরকারের। সেনাবাহিনী আমরা 50% উইথড্র করে আমরা 50% উঠাচ্ছি না। এই মুহূর্তে সেনাবাহিনী সব আগে যেরকম ছিল এখন একই। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের রায় ঘোষণার তারিখ 13 নভেম্বর ধার্য হতে পারে। এই দিনটিকে ঘিরে অনলাইনে প্রচারণা ও রাজপথে মিছিল সহ নাশকতামূলক কার্যক্রম চালাচ্ছে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন, এ নিয়ে শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। কোনো ধরনের আশঙ্কা নাই, কোনো ধরনের লকডাউন যে ডাকুন কোনো ধরনের কি ডাকছে না, কোনো আশঙ্কা নেই। অন্যদিকে ডিএমপি বলছে, পরিকল্পনা করে প্যানিক সৃষ্টি করতে চাচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। চলমান অভিযান রয়েছে, সেটা আরো জোরদার করা হয়েছে এবং রাজধানীর সার্বিক নিরাপত্তার জন্য, নগরবাসীর সার্বিক নিরাপত্তার জন্য আমাদের যে প্রতিরোধমূলক কার্যক্রম সেটারই অংশ। কেন তারা এইসব স্থাপনাগুলো টার্গেট করছে সেগুলো আমরা তাদেরকে গ্রেফতার করলে জিজ্ঞাসাবাদ জানতে পারবো। ডিএমপি জানিয়েছে, গত 10 মাসে ঝটিকা মিছিল, নাশকতামূলক কার্যক্রমের কারণে নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ সহ এর অঙ্গ সংগঠনের 3000-এর বেশি নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এক্ষেত্রে কোনো ছাড় দেয়া হবে না। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। ঐকমত্য হয়নি এমন কোনো বিষয়ে গণভোট হতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, বর্তমান সংবিধানে গণভোট করার কোনো সুযোগ নেই। স্থায়ী কমিটির আরেক সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বিএনপির তৈরি ছাই এখন রক্তচক্ষু দেখায়, যা অপ্রত্যাশিত। নির্বাচন নিয়ে রাজনৈতিক অনিশ্চয়তা থাকলেও বসে নেই বিএনপি। সম্ভাব্য প্রার্থীদের দিয়ে ধানের শীষের প্রচার চালানো হচ্ছে সারা দেশে। রাজধানীর ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন মিলনায়তনে এক আলোচনায় দলটির নেতা আমির খসরু অভিযোগ করেন, নির্বাচন নিয়ে মানুষের আকাঙ্ক্ষা তীব্র হলেও একটি পক্ষ তা বিলম্বিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারা বর্তমান সংবিধানকে মেনে নিয়ে সংবিধানের স্পিরিটে পরিপ্রেক্ষিতে তারা সরকার গঠন করেছে। বাংলাদেশে একটি সংবিধান আছে বর্তমান, যেই সংবিধানের অধীনে অন্তর্বর্তী সরকার হয়েছে। এই সংবিধানে গণভোটের কোনো প্রভিশন নাই। নোট অফ ডিসেন্ট যেখানে দ্বিমত পোষণ করা হয়েছে, দ্বিমত পোষণ করার অর্থ হচ্ছে ঐক্যমত হয় নাই। এটাও বিএনপির উদারতা। দ্বিমত পোষণ মানে ঐক্যমত হয় নাই, যে বিষয়ে ঐক্যমত হয় নাই সেটা গণভোটেও যেতে পারে না। প্রেস ক্লাবে আরেক অনুষ্ঠানে বিএনপি নেতা ইকবাল হাসান মাহমুদ টুকু নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানিয়ে বলেন, এবার ভোট যুদ্ধ হবে ছায়ার সাথে। আমরা আওয়ামী লীগের সাথে ইলেকশন করেছি, আমরা বুঝেছি আওয়ামী লীগ কি করছে, আমরা বুঝেছি আওয়ামী লীগ কোথায় আমার ভোট নষ্ট করছে। কিন্তু এবার কিন্তু আমরা ছায়ার সাথে যুদ্ধ করছি। যে ছায়া আমাদের কর্তৃক প্রতিপালিত হয়ে, আমাদের ছায়া বড় হয়ে এখন আমাদেরকে রক্তচক্ষু দেখাচ্ছে, যাদের এটা করার কথা না। কারণ তাদের মুক্তিযুদ্ধের সময় যে হাতে রক্ত লেগেছিল, সেই রক্তের দাগ কিন্তু এখনো শুকায় নেই। নয়াপল্টনে ওলামা দলের অনুষ্ঠানে স্থায়ী কমিটির আরেক সদস্য আব্দুল মঈন খান বলেন, ধর্মকে পুঁজি করা রাজনীতিতে বিশ্বাসী নয় বিএনপি। আরেফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। সাধারণ মানুষ গণভোট ও সনদ বোঝে না, এমন মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কিছু দল নির্বাচনের আগে ইচ্ছে করে সমস্যা সৃষ্টির চেষ্টা করছে। ঠাকুরগাঁয়ে মতবিনিময় সভায় তিনি এই অভিযোগ করেন। বলেছেন, তার দল জনগণের সাথে মুনাফিকি করে না। রোববার দিনভর ঠাকুরগাঁও সদরের বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচার চালিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এদিন বিকেলে ভেলাজান হাই স্কুল মাঠে ও সন্ধ্যায় রায়পুরের ভাওলারহাট উচ্চ বিদ্যালয় মাঠে মতবিনিময় সভায় অংশ নেন মির্জা ফখরুল। বলেন, সাধারণ মানুষ গণভোট ও সনদ বোঝে না। কিছু দল নির্বাচনের আগে ইচ্ছে করে সমস্যা সৃষ্টির চেষ্টা করছে বলেও মন্তব্য করেন তিনি। আমরা বলছি নির্বাচনের নির্বাচনের দিনেই হবে। এই সাধারণ মানুষ আপনারা এত কিছু কি বোঝেন? সত্যি কথা বলেন তো, এই গণভোট সনদ এইসবকে আমরা বুঝি না। এগুলো বোঝে শিক্ষিত সমস্ত উপরতলা থেকে আমেরিকা থেকে কিছু লোক আসছে, এখানে এখন এগুলো আমাদের ঘাড়ের মধ্যে চাপাচ্ছে। এর আগে জগন্নাথপুরে মতবিনিময় সভা করেন মির্জা ফখরুল। রাজনৈতিক প্রতিপক্ষের প্রতি ইঙ্গিত করে বলেন, জিয়াউর রহমানের দল বিএনপি মুনাফিকিতে বিশ্বাস করে না। এই নির্বাচন শেষ নির্বাচন বলে সবার কাছে সহযোগিতাও চান তিনি। বলেন, বিএনপি নির্বাচিত হতে পারলে নারীদের জন্য ফ্যামিলি কার্ড ও কৃষকদের কৃষি কার্ডের ব্যবস্থা করা হবে। আজকে যত সংকট দেখতেছেন এগুলো তৈরি করা, এগুলো নাটক। মূল ব্যাপারটা হচ্ছে দেখলেন এই সমস্ত মানুষ এরা অত কিছু বোঝে না, ওরা শুধু ভোটটা দিতে চায়। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। পরে রাতে জেলা বিএনপি কার্যালয়ে বৈঠকের মধ্য দিয়ে শেষ করেন দিনের কর্মসূচি। শরীফ ফারুকি, যমুনা নিউজ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংবাদিকদের জন্য গণমাধ্যম নীতিমালা সংশোধনের আশ্বাস দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে তিনি এই আশ্বাস দিয়েছেন। এদিকে ইসি সচিব জানিয়েছেন, আইনগতভাবে আমজনতার দলকে নিবন্ধন দিতে পারে না কমিশন। অনশন ভেঙে আমজনতার সদস্য সচিব তারেক রহমানকে আইনের বাইরে গিয়ে ইসি সচিবালয়ে আপিল করার পরামর্শ দিয়েছেন তিনি। গণমাধ্যম নীতিমালা সংশোধনের জন্য প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক করেন সাংবাদিকদের সংগঠন বিজেসি, রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি আরএফইডি। বৈঠক শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন প্রতিনিধিরা। জানান, ভোট কেন্দ্রে প্রবেশের পর প্রিজাইডিং অফিসারকে অবহিত করার যে বাধ্যবাধকতা রাখা হয়েছে সেটি স্বাধীন সাংবাদিকতার জন্য বাধা। ভোটকক্ষে সর্বোচ্চ 10 মিনিট থাকার সীমা নিয়েও আপত্তি জানানো হয়েছে। আরপিও 84 ধারা অনুযায়ী গণমাধ্যমের উপর হামলা বা কাজে বাধা দিলে শাস্তির যে বিধান আছে তা গণমাধ্যম নীতিমালায় অন্তর্ভুক্ত করার কথাও বলা হয়। আমরা যাতে এমন কোনো কিছু না করি যাতে ভোট গ্রহণ প্রক্রিয়াটা কার্যক্রমটা নষ্ট হয়। কিন্তু যদি কোনো অনিয়ম থাকে, কোনো কেন্দ্র দখলের ব্যাপার থাকে, জাল ভোটের ব্যাপার থাকে, বা কোনো পক্ষ যদি কোনো একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করে, সেক্ষেত্রে আপনি কোনো নিয়ম কার্যকর হবে বলে আমার মনে হয় না। কমিশনকে বলেছি, আর দেখেন কোনো সমস্যা তৈরি হলে কিন্তু এই সমস্ত নীতিমালার মধ্যে কিন্তু অনেক সময় আমাদের পক্ষে থাকা সম্ভব হবে না। এদিকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের দাবিতে নির্বাচন কমিশনের সামনে 6 দিন ধরে অনশন চালিয়ে যাচ্ছেন আমজনতা দলের সদস্য সচিব তারেক রহমান। দুপুরে ঢাকা 6 আসনের বিএনপির প্রার্থী ইশরাক হোসাইন তারেক রহমানের অনশনে সংহতি জানান। বলেন, তারেক রহমানকে বঞ্চিত করা হয়েছে, যাচাই করে পুনঃ তদন্তের আহ্বান জানান তিনি। সবার জন্য আইন সমান, আমি অনশন করি না ফাঁসি দেই, তাতে করে আমার নিবন্ধন যদি দিতে হয় তাহলে তো কালকে সবাইকেই আপনার সবকিছু দিয়ে দিতে। খতিয়ে দেখা অবশ্যই উচিত, কারণ এটা উনি নিশ্চয়ই এখানে নাটক করার জন্য 4 দিন ধরে অনশন এখানে করেন না। এদিকে গণমাধ্যমের সাথে কথা বলেন ইসি সচিব। জানান, আমজনতার দলকে নিবন্ধন দিতে পারে না কমিশন, যদিও আইনের বাইরে গিয়ে তাদের আপিলের পরামর্শ দেন তিনি। আন্তরিকভাবে আবেদন করব যেন এই অনশন ভঙ্গ করে আমাদেরকে আইনগতভাবে জিনিসটা সুরাহার দিকে নিয়ে যাবেন। আইনের বাইরের ব্যাপারটা তো পরবর্তীতে কমিশন দেখবে, অ্যাপিল করতে তো কোনো অসুবিধা নেই। এটা আইনের সাথে আমরা সম্পর্কিত কেন করছি? নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে 13 নভেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপে বসতে যাচ্ছে ইসি। প্রার্থী এবং রাজনৈতিক দলের আচরণ বিধিমালার গেজেটটা পেলেই আমরা সংলাপের সময়টা ঠিক করে নেব। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া ঢাকা থেকে নির্বাচন করবেন। তবে ঠিক কোন আসন থেকে প্রার্থী হবেন সে বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। উপদেষ্টা পদ থেকে কবে পদত্যাগ করবেন সে বিষয়েও এখনও সিদ্ধান্ত নেননি আসিফ। বিএনপি বা কোনো দলের সাথে আলোচনা হয়নি এমনটাও দাবি তার। উপদেষ্টা জানিয়েছেন, এখন পর্যন্ত স্বতন্ত্র প্রার্থী হিসেবেই নির্বাচনের লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ঢাকা 10 সংসদীয় আসনের ভোটার হতে ধানমন্ডি থানা নির্বাচন অফিসে যান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। এ সময় নির্বাচন কমিশনের কর্মকর্তারা তাকে স্বাগত জানান। ভোটার হওয়ার জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করেন আসিফ মাহমুদ।
পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানান, ঢাকা থেকে নির্বাচন করবেন এটা মোটামুটি নিশ্চিত, তবে কবে পদত্যাগ করবেন সে বিষয়ে এখনো নেননি চূড়ান্ত সিদ্ধান্ত। এটা নিশ্চিতভাবেই এখন বলছি যে আমি নির্বাচন করব, কবে নাগাদ পদত্যাগ করব এটা আপনারা জানেন যে সরকারের উচ্চ পর্যায়ের সাথে সিদ্ধান্তের উপরে অনেক কিছু ডিপেন্ড করছে, আলোচনা করে সেই বিষয়ে দ্রুতই আপনাদেরকে জানাবো। সরকার থেকে পদত্যাগ করার পর থাকার প্ল্যান আছে ধানমন্ডি এলাকায়, তো সেই জায়গা থেকে যেখানে থাকবো সেখানেই ভোটার হওয়া। জানান, বিএনপি বা অন্য কোনো দলের হয়ে নির্বাচনে প্রার্থী হওয়ার বিষয়ে আলোচনা হয়নি তার। এখন পর্যন্ত স্বতন্ত্র প্রার্থী হিসেবেই নির্বাচনের পরিকল্পনা করছেন এই উপদেষ্টা। এখন পর্যন্ত পরিকল্পনা স্বতন্ত্র নির্বাচন করারই, তারপরে দেখা যাক। আমার কারোর সাথে কোনো ধরনের আলোচনা হয় নাই, কেউ কোন আসন কোন রাজনৈতিক দল ফাঁকা রাখলো কি রাখলো না সেটা আমার দেখার বিষয় না। আমি আমার সিদ্ধান্ত ব্যক্তিগতভাবে এককভাবেই নিব। সবকিছু ঠিক থাকলে আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশ নিতে শিগগিরই উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করবেন আসিফ মাহমুদ। সুষ্ঠুভাবে নির্বাচন আয়োজনের জন্য সরকার সকল স্টেক হোল্ডারদেরকে প্রস্তুত করছে এবং সকলের সহযোগিতাও চাচ্ছে। তানভীর সিদ্দিক, টিপু, যমুনা নিউজ, ঢাকা। গ্রেড উন্নতিকরণ সহ 3 দফা দাবির ব্যাপারে মন্ত্রণালয়ের সহযোগিতার আশ্বাসে চলমান কর্মবিরতি স্থগিত করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। এর আগে দিনভর শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। তাদের এই কর্মবিরতির কারণে রোববার দেশের বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানে হয়নি কোনো পাঠদান। বছর শেষের দিকে এখন বার্ষিক পরীক্ষা নিয়ে ব্যস্ত থাকার কথা শিক্ষার্থী শিক্ষকদের, অথচ শিক্ষার্থীরা খুনসুটিতে ব্যস্ত শ্রেণীকক্ষে আর শিক্ষকরা অলস সময় কাটিয়েছেন নিজেদের কক্ষে। প্রাথমিক শিক্ষা দাবি বাস্তবায়ন পরিষদের ডাকা ক্লাস বর্জন কর্মসূচিতে কার্যত অচল ছিল দেশের অধিকাংশ প্রাথমিক বিদ্যালয়। কোথাও শিক্ষার্থী এসেছে, ক্লাস হয়নি, আবার কোথাও শ্রেণীকক্ষ ছিল পুরোটাই ফাঁকা। এর বিরূপ প্রভাব আছে শিক্ষার্থী অভিভাবকদের মধ্যে। আমাদের স্যারেরা যদি না পড়ায় না শিখায় তাহলে আমরা কিভাবে শিখবো? ক্লাসে আছি কিন্তু ম্যাম স্যার ক্লাস করাচ্ছেন না। এখন বছরের শেষ, আমার মেয়েটা ক্লাস 5-এ পড়ে, কিন্তু পাঠদানটা ঠিক মতো না হওয়ার কারণে অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে। পরীক্ষা সামনে আছে, এই অবস্থায় এটা বন্ধ রাখা ঠিক না। আমরা বর্তমানে আমাদের দাবি না আদায় না হওয়া পর্যন্ত আমরা ক্লাস বর্জন করেছি। সরকারি উন্নয়ন ডিপার্টমেন্টের সাথে যে আমাদের যে বৈষম্য, এই আমাদের বেতন বৈষম্য, আমাদের মর্যাদার বৈষম্য, এই বৈষম্যগুলো দূর করার জন্য আমাদের এই আন্দোলন। যেখানে আমার জীবন অন্ধকারে নিমজ্জিত, আমি কি করে তাকে উন্নত জীবনের জন্য উদ্বুদ্ধ করব? আপনি আমাকে জবাব দিন। 13তম গ্রেড থেকে 10ম গ্রেডে উন্নতিকরণ সহ 3 দফা দাবিতে শনিবারের কর্মসূচির পর রবিবার সকাল থেকে শহীদ মিনারে অবস্থান নিয়েছেন সহকারী শিক্ষকরা। দাবির বিষয়ে সরকারের ইতিবাচক সাড়া না মেলা পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাবার বিষয়ে অনড় তারা। আমাদের শিক্ষক ভাই বোনদের উপর যেটা হামলা চালিয়েছে, অবশ্যই আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এখান থেকে ফিরবো না। 10ম গ্রেড আমাদের দিতে হবে, 10 বছর এবং 16 বছর উচ্চতর গ্রেড এবং শতভাগ পদোন্নতি। প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত আমরা শহীদ মিনারে অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচি পালন করব ইনশাআল্লাহ। বর্তমানে প্রাথমিকের প্রধান শিক্ষকরা 10ম গ্রেডে বেতন পেয়ে থাকেন আর সহকারী শিক্ষকরা আছেন 13তম গ্রেডে। সরকারের তরফে বলা হয়েছে 1 লাফে সহকারী শিক্ষকদের 2 ধাপ উঠিয়ে দেওয়া সম্ভব নয়, কিন্তু শিক্ষক নেতারা বলেন শিক্ষার গুণগত মান উন্নয়নের জন্যই তাদের গ্রেড উন্নত করা জরুরি। বাসা থেকে ডেকে ডেকে এনে আপনাদেরকে সচিব বানানো হয়েছে এখন। আর আমরা যখন আন্দোলন করেছি আপনারা ড্রয়িং রুমে বসে হিন্দি সিনেমা দেখেছেন, এখন আপনারা হয়েছেন সচিব। তালবানা ছেড়ে দিয়ে 24 ঘন্টার মধ্যে এই শিক্ষকদের দাবি মেনে নিন। যদি দাবি বাস্তবায়ন করা হয় আমরা প্রয়োজনে বার্ষিক পরীক্ষা পর্যন্ত শুক্রবার শনিবার সহ সকল বন্ধ দিনে আমরা ক্লাস নেব। অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা আগেই হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীদের পড়াশোনা বিঘ্নিত হলে কঠোর ব্যবস্থা নেবে সরকার। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর 6ষ্ঠ কিস্তির টাকা অন্তর্বর্তী সরকারের সময় পাচ্ছে না বাংলাদেশ। অর্থ উপদেষ্টা জানিয়েছেন এখনই IMF এর টাকার প্রয়োজন নেই। রাজনৈতিক সরকার ক্ষমতায় এলে তাদের কার্যক্রম দেখে অর্থ ছাড় করবে দাতা সংস্থাটি। ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন সরকারি চাকরিজীবীদের জন্য নতুন পে কমিশনের সিদ্ধান্তও নিবে পরবর্তী সরকার।
অর্থনৈতিক সংকটের কারণে আন্তর্জাতিক মুদ্রা তহবিল থেকে বাংলাদেশের 470 কোটি ডলারের ঋণ নেয়ার প্রক্রিয়া শুরু হয় 3 বছর আগে। নানা দিন দরবারের পর এখন পর্যন্ত প্রতিশ্রুত ঋণের 5 কিস্তির 360 কোটি ডলার ছাড় করেছে সংস্থাটি। বাকি আছে ষষ্ঠ ও সপ্তম কিস্তির টাকা। আগামী ডিসেম্বরে ষষ্ঠ কিস্তির টাকা ছাড় করার কথা থাকলেও IMF জাতীয় নির্বাচনের আগে আর টাকা দিচ্ছে না। অর্থ উপদেষ্টার কথায়ও সেই ইঙ্গিত যে আমরা এখন কোনো প্রয়োজন নাই, ওরা রিভিউটা কমপ্লিট করে, কারণ ওরা বলছে তোমরা তো করে যাচ্ছ যে জিনিসগুলো, আমরা একটু দেখতে হবে একটা রাজনৈতিক সরকার এসে কর্তৃত্বটা ধারণ করে। ওটা তো একটা ইম্পর্টেন্ট জিনিস, যে ওরা ধারণ করার পর আমরা ফেব্রুয়ারির দিকে ইলেকশনের সাথে সাথে ওরা আবার রিভিউ আসবে, তারপর ওরা ডিসাইড করবে। 2টা কিস্তি একবারে দিয়ে দেবে। অন্তর্বর্তী সরকার প্রায় 15 লাখ সরকারি কর্মচারীর জন্য নতুন পে কমিশন গঠন করেছে। পে কমিশনে গ্রেড অনুযায়ী বেতন কত হবে এর প্রাথমিক খসড়াও করেছে কমিশন। তবে নতুন বেতন স্কেলের সিদ্ধান্ত পরবর্তী নির্বাচিত সরকারের আমলেই হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা। একটা পে কমিশনের ব্যাপার আছে, সেটা আমরা এখন কিছু বলতে পারি না, কারণ ওটা দেখা যাবে কিটা কত দূর যায়। সেটা আগামী সরকারের দিকে, আগামী সরকারই হয়তো সেটা ইসে করতে পারে, যেহেতু আমরা করেছি, ইনিশিয়েট করে ফেলেছি। ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটিতে ইউরিয়া ও টিএসপি সার কেনার সিদ্ধান্ত সহ 6টি প্রস্তাবের অনুমোদন হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা। আমরা বলছি এটা আমাদের নিজস্ব আইন। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। দাম বাড়িয়ে এবার ধান ও চাল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রতি কেজি সিদ্ধ ও আতপ চাল 50 ও 49 টাকায় কেনা হবে, আর ধান কেনা হবে 34 টাকায়। খাদ্য উপদেষ্টা জানিয়েছেন, কৃষকের স্বার্থ বিবেচনা করে ধান ও চালের দাম 1 থেকে 4 টাকা বাড়ানো হয়েছে। অন্যদিকে পেঁয়াজের বাড়তি মূল্য 1 সপ্তাহের মধ্যে না কমলে আমদানি করা হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা। প্রতি বছরের মতো মজুদ ঠিক রাখতে 7 লাখ টন ধান ও চাল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মধ্যে 6 লাখ টন সেদ্ধ চাল, 50,000 টন আতপ চাল কেনা হবে, আর ধান কেনা হবে 50,000 টন। আগামী 20 নভেম্বর থেকে 28 ফেব্রুয়ারি পর্যন্ত সরকার এই পরিমাণ ধান চাল ক্রয় করবে। সে অনুযায়ী গত বছরের চেয়ে 3 টাকা বাড়িয়ে সেদ্ধ চাল কেনা হবে 50 টাকায়, আর আতপ চালের মূল্য ধরা হয়েছে 49 টাকা। ধান কেনা হচ্ছে 1 টাকা বাড়িয়ে 34 টাকায়। দাম ঠিক করা হয়েছে অত্যন্ত রিয়েলিস্টিক দাম, কারণ এখানে আমরা কৃষকের স্বার্থটা দেখতে হয়েছে, কৃষকের উৎপাদন ব্যয় প্লাস তার কিছুটা ইনসেন্টিভ প্রফিটও দিতে হবে। আমনে গতবারের চেয়ে এবার আমরা 3-4 টাকা বাড়াইছি। অর্থ উপদেষ্টা দাবি করেন, চালের দাম এখন সহনীয়, খাদ্য পরিস্থিতিও সন্তোষজনক। চালের দাম কিন্তু মোটামুটি সহনীয় বলবো, যাও কিছু ভেরিয়েশন থাকতে পারে, কিন্তু চালের দাম ঊর্ধ্বগতি না। ইনফ্লেশনটি কিছুটা কমেছে, ফুড ইনফ্লেশন, কিন্তু নন ফুড ইনফ্লেশনের ব্যাপারটা একটু বেড়েছে। এই ট্রান্সপোর্ট, তারপর বাড়ি ভাড়া, এইগুলো বেড়েছে, সেগুলো এটা রিয়ালিটি আমরা স্বীকার করি। এদিকে হঠাৎ করে বাজারে পেঁয়াজের দামে আগুন, দাম ছাড়িয়েছে 120 টাকা। এই বাড়তি দাম 1 সপ্তাহের মধ্যে না কমলে সরকার পেঁয়াজ আমদানির অনুমোদন দেবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা। পেঁয়াজের বর্তমান যে মূল্য, আমরা এটাকে দৃষ্টি রাখছি। আমাদের কাছে 2800 আইপির আবেদন আছে। আমরা এই 2800 আইপির যদি 10%ও ছেড়ে দিই, তাহলে বাজারে আমাদের জানা মতে যে আমাদের স্থলবন্দরের ওই পারে প্রচুর পেঁয়াজ মজুদও করা হয়েছে। সো আমরা যদি এখন ছেড়ে দেই, বাজার স্বাভাবিকভাবে ধস নামবে। সো আমরা ধস নামতে চাই না, আমরা চাই যে একটা স্বাভাবিক মূল্য পরিস্থিতি বিরাজ করুক, যার ফলে আমরা আমাদের নিজস্ব কৃষি সম্ভাবনাকে কাজে লাগাই, আমাদের কৃষকদের জন্য ক্ষতিগ্রস্ত না হন, অ্যাট দ্য সেম টাইম ভোক্তারা ক্ষতিগ্রস্ত না হন। বাণিজ্য উপদেষ্টা বলেন, পেঁয়াজের ভালো ফলন হয়েছে, শিগগিরই নতুন পেঁয়াজ বাজারে আসছে, তাই দাম বৃদ্ধি অযৌক্তিক। এর পেছনের কারণ খতিয়ে দেখছে সরকার। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের অনুরোধে 134 ঘণ্টা পর অনশন ভেঙেছেন আমজনতা দলের সদস্য সচিব তারেক রহমান। শারীরিক অবস্থা খারাপ হওয়ায় তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। রবিবার সন্ধ্যায় সালাউদ্দিন আহমেদের উপস্থিতিতে তাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয়। পরে গণমাধ্যমে সালাউদ্দিন আহমেদ জানান, জুলাই গণ অভ্যুত্থান সহ বিভিন্ন ইস্যুতে ভূমিকা রেখেছেন তারেক। নিবন্ধন ইস্যুতে এ ধরনের উদ্ভূত পরিস্থিতি কাম্য নয় বলেও জানিয়েছেন সালাউদ্দিন আহমেদ। এ সময় পরবর্তী আপিলে আমজনতার দলের নিবন্ধনের বিষয়টি সহানুভূতির সাথে পুনর্বিবেচনা করতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
তারেকের শারীরিক অবস্থা অত্যন্ত নাজুক খবর পেয়েছি এবং ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে, সেজন্য তাকে অনুরোধ করে আজকে তার অনশন ভাঙাতে এসেছিলাম। আমাদের কথা রেখেছে। আমরা অনুরোধ করেছি যে তার বিষয়টা, তার আবেদনটা যেন আবার আপিল করলে আইনানুগভাবে সহানুভূতির সাথে দেখা হয়। তারা তাদের নেতৃবৃন্দের সাথে কথা বলেছেন, আশা করি তারা ন্যায় বিচার পাবেন। দুদকের ইতিহাসে আর্থিক কেলেঙ্কারির ঘটনায় এস আলমের বিরুদ্ধে সবচেয়ে বড় মামলা করেছে সংস্থাটি। দুদকের দাবি, ইসলামী ব্যাংক থেকে ঋণের নামে প্রায় 10,500 কোটি টাকা আত্মসাৎ করে পরে সিঙ্গাপুরে পাচার করা হয়। এই ঘটনায় এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম সহ 67 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। এদিকে স্বাস্থ্য উপদেষ্টার সাবেক 2 ব্যক্তিগত কর্মকর্তা তুহিন ফারাবি ও মাহমুদুল হাসানের সম্পদের হিসাব চেয়ে নোটিশ জারি করেছে সংস্থাটি। জুলাই গণ অভ্যুত্থানের পর থেকেই এস আলম গ্রুপের বিরুদ্ধে ব্যাংক দখল করে অর্থ লুটপাটের বিস্তর অভিযোগ জমা পড়তে থাকে দুদকে। বিএফআইইউ থেকে পাওয়া সংস্থাটির এক নথি বলছে, 4 ব্যাংক থেকেই এস আলম গ্রুপ সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান 1,78,000 কোটি টাকা ঋণের নামে আত্মসাৎ করেছে। এর মধ্যে শুধু ইসলামী ব্যাংক থেকেই 1,05,000 কোটি টাকা লুটপাট করেছে বলে অভিযোগ আসে দুদকে। একটি অংশের অনুসন্ধান শেষে রোববার দুদকের ইতিহাসে সবচেয়ে বড় অর্থ কেলেঙ্কারির অভিযোগে এস আলম গ্রুপের বিরুদ্ধে মামলা হয়েছে। ঋণের নামে ইসলামী ব্যাংক থেকে প্রায় 10,500 কোটি টাকা আত্মসাৎ করে সিঙ্গাপুরে পাচারের অভিযোগ আনা হয়। এজাহারে বলা হয়, 2017 সালে ইসলামী ব্যাংক দখলে নেওয়ার পর আত্মীয় ও অনুগত লোক নিয়োগের মাধ্যমে লুটপাট করে এস আলম গ্রুপ। এস আলম গ্রুপ এর মালিকানাধীন এস আলম রিফাইন্ড সুগার, এস আলম স্টিল লিমিটেড ও এস আলম ট্রেডিং কোম্পানি লিমিটেড কর্তৃক ঋণের নামে গৃহীত মোট 9,283 কোটি টাকা, যা বর্তমানে সুদ আসল সহ 10,479 কোটি টাকা, এই সমুদয় টাকা আত্মসাৎ ও সিঙ্গাপুরে পাচারের অভিযোগে দুদকে মামলা দায়েরের অনুমোদন দিয়েছে কমিশন। দুদক বলছে, 134টি ডিলারের মাধ্যমে বিশাল অঙ্কের অর্থ উত্তোলন করে এস আলমের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে জমা করা হয়। এ ঘটনায় সাইফুল আলম, তার স্ত্রী সহ 67 জনকে আসামি করে মামলা করেছে সংস্থাটি। টর্চ সফটওয়্যারের জালিয়াতির মাধ্যমে 9,283 কোটি টাকা, যা বর্তমানে 10,479 কোটি টাকা আত্মসাৎ ও পরবর্তীতে হস্তান্তর রূপান্তরের মাধ্যমে অপরাধ সংগঠিত করার অপরাধে এস আলম সহ 67 জনের নামে বিরুদ্ধে দণ্ডবিধি, দুর্নীতি প্রতিরোধ আইন ও মানি লন্ডারিং প্রতিরোধ আইনের সংশোধন ধারায় মামলা দায়েরের অনুমোদন দিয়েছে কমিশন। এদিকে স্বাস্থ্য উপদেষ্টার সাবেক ব্যক্তিগত 2 কর্মকর্তা তুহিন ফারাবি ও মাহমুদুল হাসানের সম্পদের হিসাব 21 দিনের মধ্যে জমা দিতে নোটিশ জারি করেছে দুর্নীতি দমন কমিশন। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। বৈশ্বিক নানা সংকটে বাংলাদেশের জন্য কূটনৈতিক ও অর্থনৈতিক ঝুঁকি বাড়ছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। বলছেন, পুরো দক্ষিণ এশিয়া জুড়ে এক ধরনের যুদ্ধের ঝনঝনানির সংখ্যা আরও বাড়ছে। বিকেলে রাজধানীর একটি হোটেলে দক্ষিণ কোরিয়ার দূতাবাস আয়োজিত সেমিনারে সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির বলেন, পুরো অঞ্চল জুড়ে এক ধরনের উত্তেজনা ও অর্থনৈতিক জাতীয়তাবাদের উত্থান ঘটছে। বিশেষ করে পাকিস্তান ও আফগানিস্তানের চলমান সংকটও বাংলাদেশে প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করেন তিনি। দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং সিক ছাড়াও সাবেক পররাষ্ট্র সচিব ফারুক সুবাহান, ভারতের সাবেক হাইকমিশনার মুস্তাফিজুর রহমান সহ আরও অনেকেই ছিলেন সেমিনারে। We are seeing a growing tendency towards militarization of interaction in South Asia and in the periphery of South Asia. So it means that we are seeing the war language, the military approach to interact with other countries. জাহানারা ইস্যুতে জিরো টলারেন্স নীতি বিসিবির, অভিযোগ প্রমাণিত হলে তিনি যেই হোক শাস্তি হবে, জানিয়েছেন বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। এই ঘটনায় অভিযুক্ত বেশ কজন কর্মীকে ওএসডি করার পদক্ষেপ নিচ্ছে বিসিবি, আর ক্রীড়া উপদেষ্টা আস্থা রাখতে চান বিসিবির বিচার ব্যবস্থায়।
শনিবার ক্রিকেটার জাহানারার যৌন হয়রানির অভিযোগ ইস্যুতে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিসিবি। এতদিন তামিম মাশরাফিরা সোশ্যাল মিডিয়ায় এই বিষয়ে কথা বললেও বিসিবির কর্তারা চুপ ছিলেন। রবিবার প্রথমবারের মতো কথা বললেন বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। একটা রিপ্লাই দিই, জিরো টলারেন্স। জাহানারের যে কমপ্লেইন যেটা এসছিল সেটা লিখিত এসছিল 21 সালে। সো 21 সালে সম্ভবত সেটা রিজলভ হয়ে গিয়েছিল এবং এটা আবার যে নতুনভাবে যেটা এসছে সেটা আমাদের কাছে কিছু আসেনি এখনো। 2021 সালে পেসার জাহানারা বিসিবি সিইওর কাছে তার 13 পৃষ্ঠার অভিযোগ জানান। জানা গেছে সেখানে যৌন হয়রানির কোনো উল্লেখ করেননি জাহানারা। বিসিবি সিইও সেই অভিযোগপত্র সংশ্লিষ্ট বিভাগে পৌঁছে দেন। উইমেন্স উইংয়ে থাকার পরে তিনি যদি কোনোভাবে এই ইনভেস্টিগেশন প্রসেসটা প্রভাবিত করতে পারেন, সেই ক্ষেত্রে সেটা আমলে নিয়ে সেটা হয়তো তাকে ট্রান্সফার করে দেওয়া হতে পারে। এর মধ্যে এই ঘটনায় জড়িত সন্দেহে বেশ কজন কর্মীকে ওএসডি করার পদক্ষেপ নিচ্ছে বিসিবি। পূর্ণাঙ্গ শাস্তি আসবে 15 দিনের তদন্তের পর। অপরাধ প্রমাণিত হওয়ার আগে কাউকে অপরাধী বলাটা অপরাধ। তো বিসিবি 15 দিন সময় নিয়েছে, একটা তদন্ত কমিটি করেছে। আমাদের অপেক্ষা করা উচিত 15 দিন পরে যদি উল্টাপাল্টা কিছু হয় ডেফিনেটলি আমরাই ফেস করব। এদিকে ক্রীড়া উপদেষ্টা আস্থা রাখতে চান বিসিবির বিচার ব্যবস্থায়। যদি তিনি কোনো আইনি পদক্ষেপ নিতে চান সেক্ষেত্রে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে। সরকার কি কোনো তদন্ত কমিটি করবে? যেহেতু বিষয়টা বিসিবির অভ্যন্তরীণ, প্রাথমিকভাবে বিসিবির তদন্তের উপরে আমরা ভরসা করতে চাই, পরবর্তীতে আমরা সিদ্ধান্ত নেব এই বিষয়ে। থ্যাংক ইউ। নারী ক্রিকেটে এই ঘটনার সুষ্ঠু বিচার না হলে ভবিষ্যতে অনেক অভিভাবক তাদের মেয়েদের ক্রিকেটে পাঠানোর বিষয়ে ভাববে মনে করেন সংগঠকরা। তাই বিসিবির চ্যালেঞ্জটা নিতেই হচ্ছে। যে জিনিসটা হয়েছে, দ্য অ্যালিগেশনস আর ট্রু, ইট উইল নট বি টলারেটেড। বাট এট দ্য সেম টাইম এই এতটুকু ইনভেস্টিগেশন যেহেতু একটা মানুষের পার্সোনাল লাইফের উপরে জিনিসটা দেওয়া হয়েছে, ইট উইল হ্যাম্পার দেয়ার লাইফ অলসো if it is not true. So at least 5-7টা দিন কিন্তু ওদেরকে সময়টা দেওয়া যেতে পারে। মেহেদি নাইম, যমুনা স্পোর্টস, ঢাকা। প্রায় 250 মানুষের প্রাণ কেড়ে নেয়া টাইফুন কালমেগি ফিলিপাইন থেকে সরে যাওয়ার 3 দিনও পেরোয়নি। এরই মাঝে আরও ভয়াবহ সুপার টাইফুন ফাং ওং এর তাণ্ডবে বিপর্যস্ত দেশটির সবচেয়ে জনবহুল দ্বীপ লুজন। অঞ্চলটির বিভিন্ন স্থানে প্রবল বৃষ্টি আর জলোচ্ছ্বাসে বিপর্যস্ত জনজীবন। প্রাণ গেছে অন্তত 2 জনের। বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন বিশাল এলাকা। সময়ের সাথে অন্যান্য এলাকাও গ্রাস করছে অতি শক্তিশালী এই টাইফুন। নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে 10 লাখেরও বেশি মানুষকে। একের পর এক দুর্যোগ যেন পিছুই ছাড়ছে না ফিলিপাইনবাসীর। প্রলয়ঙ্কারী টাইফুন কালমেগির তাণ্ডবের রেশ না কাটতেই এবার সুপার টাইফুন ফাংওং এর কবলে দ্বীপ দেশটি। সর্বোচ্চ সতর্কতা জারির পর ফিলিপাইনের সবচেয়ে বড় ও জনবহুল দ্বীপ লুজনের বিভিন্ন স্থানে ভয়াবহ তাণ্ডব চালিয়েছে অতি শক্তিশালী টাইফুনটি। প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও জলোচ্ছ্বাসে বিপর্যস্ত হয়ে পড়েছে মানুষ। বিপুল সংখ্যক মানুষ সরিয়ে নেয়ার পরও প্রাণহানির ঘটনা ঘটেছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন দ্বীপটির মধ্য ও পূর্বাঞ্চলের বিস্তীর্ণ এলাকা। লুজনের পর অরোরা প্রদেশের স্থলভাগে আঘাত হানে ফাংওং। ইসাবেলা প্রদেশেও প্রবল বাতাস ও ভারী বৃষ্টিপাত। রাজধানী ম্যানিলায়ও জারি করা হয়েছে সতর্কতা। ঝুঁকিপূর্ণ বিভিন্ন এলাকা থেকে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার ব্যাপারে দেয়া নির্দেশনা মানতে বাসিন্দাদের প্রতি আহ্বান জানিয়েছে প্রশাসন। আবহাওয়া বিভাগ জানিয়েছে কিছু স্থানে বাতাসের সর্বোচ্চ গতি ঘন্টায় 230 কিলোমিটার পর্যন্ত রেকর্ড করা হয়েছে। এছাড়া আগামী 48 ঘন্টার মধ্যে 10 ফুট উচ্চতার ঢেউ ও জলোচ্ছ্বাসের ঝুঁকিতে রয়েছে বেশ কয়েকটি উপকূলীয় অঞ্চল। এর ঠিক 1 সপ্তাহ আগে গেল রোববার ফিলিপাইনে আঘাত হানে টাইফুন কালমেগি, যাতে প্রাণ হারায় অন্তত 224 জন। রেজবানা সাইমা, যমুনা নিউজ। দর্শক, এই ছিল রাতের বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।